নেকলেস গল্পের বহুনির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন পড়ার ক্ষেত্রে এর লেখক পরিচিতিকে কিন্তু একটু বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এখানে ২ জন লেখক সম্পর্কে আমাদের জানতে হবে। একজন মূল লেখক যিনি ফরাসি ভাষায় গল্পটি লিখেছিলেন, আরেকজন যিনি বাংলা ভাষায় গল্পটি অনুবাদ করেছিলেন। তো এই যে ফরাসি ভাষায় যিনি লিখেছিলেন গি দ্য মোপাসা, অনেক প্রশ্ন আসে যে এই গি দ্য মোপাসার পুরো নাম কি ছিল? গি দ্য মোপাসা ছিল সংক্ষিপ্ত নাম, আর তার পুরো নামটি ছিল হেনরি রেনরি আলবার্ট গি দ্য মোপাসা। আর এই লেখক গি দ্য মোপাসা নামেই সাহিত্য ক্ষেত্রে বেশি পরিচিত ছিলেন। আর মোপাসা এই নামের বানানটিও কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকেও অনেক প্রশ্ন এসেছে যে মোপাসা নামের সঠিক বানান কোনটি। তো এই গি দ্য মোপাসা জন্ম হয়েছিল ১৮৫০ সালে ফ্রান্সের নরমান্ডি শহরে। তো প্রশ্ন হতে পারে এরকম যে মোপাসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন, অথবা মোপাসা কোন ভাষায় লিখতেন। স্বাভাবিকভাবেই ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন, যেহেতু তিনি ফ্রেঞ্চ ভাষায় বা ফরাসি ভাষায় লেখালেখি করতেন। এই মোপাসার পারিবারিক বন্ধুর নামটা মনে রাখবে তোমরা, গুস্তাভ ফ্লবেয়ার। তিনিও একজন বিখ্যাত ফ্রেঞ্চ ঔপন্যাসিক ছিল এবং বেশ প্রভাবশালী একজন লেখক ছিলেন। তো মোপাসার জীবনে এই গুস্তাভ ফ্লবেয়ারের ভূমিকাটা খুব বেশি ছিল। যেহেতু পারিবারিক বন্ধু এবং একসাথে তারা অনেক চলাফেরা করতেন, কাজেই তার উপরে এই গুস্তাভ ফ্লবেয়ারের অনেক বেশি প্রভাব ছিল এবং তার সান্নিধ্যে থেকেই, তার উৎসাহেই মূলত তিনি লেখালেখি শুরু করেছিলেন। ১৮৯৩ সালে এই গি দ্য মোপাসা মৃত্যুবরণ করেন এবং এরপর দেখা যাক যে এই গল্পের অনুবাদক যিনি পূর্ণেন্দু দস্তিদার, তার জন্ম ছিল ১৯০৯ সালে চট্টগ্রামে। তো এই যে পূর্ণেন্দু দস্তিদার, তিনি কিন্তু বিভিন্ন সময়ে বিপ্লবে অংশগ্রহণ করেন। তোমরা হয়তোবা বিখ্যাত বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নাম শুনেছ। এই সূর্য সেনের সহযোগী ছিলেন পূর্ণেন্দু দস্তিদার এবং তার নেতৃত্বে, অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে যুব বিদ্রোহে অংশ নেওয়ার সময় তিনি কারাবরণ করেন। তিনি কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি যখন ট্রেনিং নিতে যান ভারতে ১৯৭১ সালেই, সেই মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে যাওয়ার সময় পথেই তিনি শারীরিক ক্লান্তি এবং অসুস্থতায় মৃত্যুবরণ করেন। নেকলেস গল্প সম্পর্কিত আরও ২ টা তথ্য তোমরা মনে রাখতে পারো যে গল্পটি ১ম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই পত্রিকার নাম ছিল লা গলয়েজ। এটি অবশ্যই একটি ফ্রেঞ্চ পত্রিকা। আর এই পত্রিকায় কিন্তু এই নেকলেস নামে গল্পটি প্রকাশিত হয়নি। প্রকাশিত হয়েছে লা পারুর নামে। তো এই যে লা পারুর, এটিই হচ্ছে নেকলেসের ফরাসি মূল গল্পের নাম। আর এই পারুর মানেই হচ্ছে নেকলেস। আর যখন এটি ইংরেজিতে অনুবাদ হয়েছিল, তখন সেটি নেকলেস নামে প্রচারিত হয়েছিল। আর ইংরেজিতে প্রকাশ হওয়ার পর সারা বিশ্ব মোটামুটি এই গল্পটিকে নেকলেস নামেই চিনে থাকে। এরপর দেখা যাক মূল গল্প থেকে আমরা কি তথ্য মনে রাখবো। আমাদের মূল ক্যারেক্টারের নাম ছিল কিন্তু মাথিল্ডা, যাকে মাদাম লুইসেল বলেই লেখা হয়েছে। তো এই যে মাদাম লুইসেল বা মাথিল্ডা, তার জন্ম ছিল কেরানির পরিবারে। প্রশ্নটা এরকম হয়ে থাকে অনেক সময় যে মাথিল্ডার পিতা পেশায় কী ছিল? আবার তার স্বামীর পেশাও আসে। স্বামীও কিন্তু কেরানিই ছিল। তবে পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখবে যে শিক্ষা পরিষদ অফিসের কেরানি ছিল তার স্বামী। এরপর আছে মাদাম লুইসেলের ধারণা কোন ধরনের বস্তুর জন্য বা কোন ধরনের দ্রব্যর জন্য তার জন্ম হয়েছে। মাদাম লুইসেল বা মাথিল্ডার তো জন্ম হয়েছিল কেরানির পরিবারে, কিন্তু তার কাছে মনে হতো যে পৃথিবীর যত সুরুচিপূর্ণ এবং বিলাসদ্রব্য আছে, সেই সবকিছুর জন্য তার জন্ম হয়েছে। অর্থাৎ এই সুরুচিপূর্ণ এবং বিলাসদ্রব্যর প্রতি তার কামনা ছিল, আকাঙ্ক্ষা ছিল এবং ওগুলোর জন্যই তার জন্ম হয়েছে বলে তার মনে হতো। অদম্য কামনায় তার বুক দুরু করে। এই অদম্য কামনা কিসের জন্য? মাদাম লুইসেল যখন একটা হার ধার চাওয়ার জন্য যায় তার বন্ধু ফরেস্টিয়ারের কাছে, তো ওই ফরেস্টিয়ারের যে হারটা দেখে তার খুব বেশি পছন্দ হয়, সে ভাবছিল এটি অনেক দামি হীরার হার, এটি নিশ্চয়ই ফরেস্টিয়ার তাকে ধার দিবে না। কিন্তু এই হারটিই সে খুব চাচ্ছে মনে। তো এই কারণে ওই সময় একটা কথা ছিল যে অদম্য কামনায় তার বুকটা দুরু করতে থাকে, যে তার ভয় হতে থাকে যে হারটি কি ফরেস্টিয়ার তাকে ধার দিবে কি দিবে না। খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কি বলা হয়? কনভেন্ট বলা হয়। প্রশ্নটি উল্টাভাবেও আসতে পারে যে কনভেন্ট কি? তাহলে উত্তর হবে অবশ্যই খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল। তার দাম দিতে ১০ বছর লেগেছে। এখানে কিসের দামের কথা বলা হচ্ছে? অবশ্যই হারের দাম। যেহেতু হারটা তারা কিনেছিল অনেকটা ধার করে, তো ওই ধারের দেনা পরিশোধ করতে তাদের ১০ বছর লেগেছে। কাজেই একবার প্রশ্ন এরকম এসেছিল যে এখানে কিসের কথা বলা হয়েছে যে তার দাম দিতে ১০ বছর লেগেছে। কোন দিকটি নেকলেস গল্পটি জনপ্রিয় করে তোলে?
তো নেকলেস গল্প যখন ১ম প্রকাশিত হয়, তো গল্পের যে অপ্রত্যাশিত এবং আকর্ষণীয় একটা সমাপ্তি ছিল, এই সমাপ্তির কারণেই গল্পটি অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। যে একদম শেষের দিকে বোঝা যায় যে হারটি নকল ছিল এবং তারা যে কষ্ট করেছে মাদাম লুইসেল, মিস্টার লুইসেল, এই পুরা কষ্টটা করার আসলে কোনো মানেই ছিল না। যদিও এটি অনেকটা শিক্ষণীয় বিষয় যে তারা যেটা ছিল মাদাম লুইসেলের সেটা নিয়েই তারা সন্তুষ্ট থাকতে পারত। কিন্তু এই শিক্ষার বিষয়টি কিন্তু গল্পটিকে জনপ্রিয় করে তোলেনি। এই যে আকর্ষণীয় পরিসমাপ্তি, এটির কারণেই গল্পটি জনপ্রিয় ছিল। প্যালেস রয়্যালে মসিয়ে ও মাদাম লুইসেল যে হীরার কণ্ঠহার দেখেন, তার দাম কত ছিল? লক্ষ্য করো এখানে কিন্তু ২ টি দামই তোমাদের পরিচিত লাগতে পারে। ৪০,০০০ ফ্রাঙ্ক এবং ৩৬,০০০ ফ্রাঙ্ক। তো প্রসঙ্গটা এরকম ছিল যে ওই হারটা হারিয়ে যাওয়ার পরে তারা যখন অনেক কষ্ট করে একটা হার খুঁজে পেল হুবহু একই রকম, তো ওই হারটার দাম ছিল ৪০,০০০ ফ্রাঙ্ক। প্যালেস রয়্যালের ওই হারটার দাম ছিল ৪০,০০০ ফ্রাঙ্ক। তবে ৩৬,০০০ ফ্রাঙ্কে তারা পেতে পারত। অর্থাৎ দামটা যেহেতু ৪০,০০০ ছিল, তোমাদের এখানে ৪০,০০০ই অপশনে থাকলে সেটিই দাগ দিতে হবে। আর যদি প্রশ্নটা এরকম আসে যে তারা কত হাজার দিয়ে বা কত ফ্রাঙ্ক দিয়ে তারা কিনেছিল, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে ৩৬,০০০ ফ্রাঙ্ক। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? হার হারিয়ে ফেলার কারণে তারা হতাশভাবে একে অন্যের দিকে তাকিয়ে থাকে। ও কি ভালো মানুষ! কে কার সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করেছে? মাদাম লুইসেল সম্পর্কে অভিব্যক্তিটি প্রকাশ করেছে মিস্টার লুইসেল। অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্কে ভাবছে যে ও কি ভালো মানুষ। কারণ মিস্টার লুইসেল বা মসিয়ে লুইসেল যখন সন্ধ্যার পর বাড়ি ফিরে দেখত যে তার জন্য স্যুপ সাজিয়ে রাখা হয়েছে, এই সামান্য একটা ব্যাপারেই সে অনেক খুশি হয়ে যেত। এ কারণে স্ত্রীর সম্পর্কে সে ভাবত যে কি ভালো মানুষ। এক সন্ধ্যায় মিস্টার লুইসেল কি হাতে নিয়ে ঘরে ফিরল? খাম হাতে নিয়ে ঘরে ফিরল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং সেই খামটা ছিল আমন্ত্রণের খাম। জনশিক্ষা মন্ত্রীর আমন্ত্রণ ছিল মসিয়ে লুইসেল এবং মাদাম লুইসেলকে তার বাড়িতে একটা বিশেষ প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছিল এই জনশিক্ষা মন্ত্রী। আর এটা কত তারিখে ছিল? ১৮ই জানুয়ারি। এই তারিখটাও মনে রাখবে যে, যে তারিখে তাদের আমন্ত্রণ ছিল বা ওই কার্ডে ছাপানো ছিল সেটা হচ্ছে ১৮ই জানুয়ারি। মাদাম লুইসেল আমন্ত্রণে যাবার জন্য কত ফ্রাঙ্ক দিয়ে পোশাক কিনতে চেয়েছিল? যেহেতু তার মতে তার কোনো ভালো পোশাক ছিল না ওই বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য, কাজেই সে একটা পোশাক কিনতে চায় এবং এই পোশাকের দাম ছিল ৪০০ ফ্রাঙ্ক। আর এই পোশাক কেনার পর মাদাম লুইসেল যখন বলে তার তো কোনো অলংকার নেই, সাজার মতো কিছু নেই, তখন মসিয়ে লুইসেল তাকে কি পরামর্শ দিয়েছিল বলো তো? কিছু সত্যিকারের ফুল দিয়ে সে সাজতে পারে, এই পরামর্শ দিয়েছিল। অর্থাৎ দামি মুক্তাখচিত গহনার চেয়ে যদি সে কিছু সত্যিকারের ফুল দিয়ে সাজতে পারে তাহলে তাকে অনেক ভালো লাগবে, এই পরামর্শ ছিল মসিয়ে লুইসেলের। বাড়ি ফেরার পথে গাড়ি না পেয়ে মাদাম লুইসেল ও মসিয়ে লুইসেল কোন নদীর তীরে হাঁটতে থাকে? সেন নদীর তীরে। প্রশ্নটা এরকমও হতে পারে যে নেকলেস গল্পে কোন নদীর উল্লেখ আছে? তোমাদের সেন নদীর নামটা মনে রাখতে হবে। বাড়ি ফিরে আয়নার সামনে মাদাম লুইসেল কেন আর্তনাদ করে উঠল? গলায় হারটি না দেখে মাদাম লুইসেল আর্তনাদ করে ওঠে। মিস্টার লুইসেল তার স্ত্রীর চেয়ে কত বছরের বড় ছিল? একটা লাইনে এরকম আছে যে মিস্টার লুইসেল মাদাম লুইসেলের চেয়ে ৫ বছরের বড় ছিল। লুইসেল তার মৃত্যুর পর কত হাজার ফ্রাঙ্ক পেয়েছিল? ১৮,০০০ ফ্রাঙ্ক লুইসেল তার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। আর হারটির দাম নিশ্চয়ই মনে আছে তোমাদের ৩৬,০০০ ফ্রাঙ্ক। অর্থাৎ ১৮,০০০ ফ্রাঙ্ক বাবার মৃত্যুর পর পাওয়ার পর সে আরও বাকি ১৮,০০০ ফ্রাঙ্ক তাকে ধার করতে হয়েছিল। মিস্টার লুইসেল এবং মাদাম লুইসেলের এই যে দুঃখের জীবন কত বছর চলেছিল মনে আছে? ১০ বছর ধরে তারা এই ধারের টাকাটা পরিশোধ করেছে। ভীষণ পরিশ্রম করতে হয়েছে তাদের এই টাকাটা পরিশোধ করার জন্য, আর সেটা ১০ বছর সময় ধরে। মাদাম লুইসেলের অবস্থা ১০ বছর পর কেমন হয়েছিল? গরিব গৃহস্থ ঘরে শক্ত, কর্মঠ এবং অমার্জিত মেয়ের মতো হয়েছিল। যে মাদাম লুইসেল আগে সে মনে করত যে বিলাসদ্রব্যের জন্য তার জন্ম হয়েছে, কিন্তু এই যে তাদের দুঃখের অবস্থা যখন থেকে শুরু হলো, সেই ১০ বছরে তাকে এতটাই পরিশ্রম করতে হয়েছে যে তার স্বাস্থ্য সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং তাকে দেখে মনে হয় যে সে গরিব গৃহস্থ ঘরের মেয়ে। মাদাম লুইসেলের ধার করা হারটি সম্পর্কে
পরবর্তীতে কি জানতে পারে অবশ্যই সেটি নকল হীরা ছিল বা সেটি আসল হীরা ছিল না, এই সত্যটা সে পরে জানতে পারে। হারটির দাম কত ফ্র্যাঙ্কের বেশি হবে না বলে মাদাম লুইসেল জানতে পারে ৫০০ ফ্রাঁ অর্থাৎ যেটি ৩৬,০০০ ফ্রাঙ্ক দিয়ে সে কিনেছে, ফরেস্টের জানায় যে এই হারটির দাম ৫০০ ফ্র্যাঙ্কের বেশি হবে না। বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য মাদাম লুইসেল কেন উৎসাহ দেখায়নি? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তার যেহেতু দামি পোশাক এবং গয়না ছিল না, সেই কারণে বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য মাদাম লুইসেল কোনো উৎসাহ দেখায়নি। পোশাক কিনতে ৪০০ ফ্রাঙ্ক লাগবে শুনে মিস্টার লুইসেলের মুখ ম্লান হয়ে গেল কেন? অর্থাৎ মাদাম লুইসেল যখন তাকে বলে যে, "আমার নতুন একটা পোশাক কিনতে ৪০০ ফ্রাঙ্ক লাগবে", তখন মিস্টার লুইসেলের মুখটা ম্লান হয়ে যায়। কারণ হচ্ছে সে বন্ধুদের সাথে পাখি শিকারে যাওয়ার জন্য একটা বন্দুক কেনার পরিকল্পনা করেছিল, যেই বন্দুকটার দাম ছিল ৪০০ ফ্রাঙ্ক। তো অনেক কষ্টে সে যেহেতু একটা দরিদ্র কেরানি, অনেক কষ্টে সে এই ৪০০ ফ্রাঙ্ক জমিয়েছিল একটা বন্দুক কেনার জন্য। তো স্ত্রী যখন বলে যে তার ৪০০ ফ্রাঙ্ক লাগবে পোশাক কেনার জন্য, তখন তার মুখটা ম্লান হয়ে যায় যে শখের বন্দুকটা এখন আর কেনা হচ্ছে না। এটা ভেবেই সে একটু বেদনার্ত হয়ে গিয়েছিল। হারটি হারিয়ে গেলে মিস্টার লুইসেলের মধ্যে কী ধরনের ভাবনা হয়েছিল? এখানে যে অপশনগুলো আছে লক্ষ্য করো যে সে স্ত্রীর প্রতি কিন্তু বিরক্ত হয়নি বা অন্য কিছু তার মনে আসেনি। তার মাথায় ১ম এই যেটি এসেছিল যে, যেকোনো মূল্যে হারটি ফেরত দিতে হবে। হয় হারটি খুঁজে বের করতে হবে যত কষ্টই হোক, অথবা যত অসম্ভবই হোক যেকোনো উপায়ে টাকা ম্যানেজ করে ওরকম একটা হার কিনে তাকে ফেরত দিতে হবে। অর্থাৎ অন্য কোনো চিন্তা যে আমরা হারটি হারিয়ে গেছে বা কোনো অজুহাত দেখানোর চিন্তা কিন্তু তার মাথায় আসেনি। আসলে তারা ২ জনেই কিন্তু সৎ মানুষ ছিলেন। যে কারণে তারা এই কষ্টটা করতে রাজি হয়েছিলেন। হারিয়ে যাওয়া হারের মতো নতুন হার কিনে ফেরত দিতে গেলে মাদাম লুইসেল কেন ভয় পাচ্ছিল? অর্থাৎ ওই নতুন হারটা যখন কিনলো মাদাম লুইসেল, মিস্টার লুইসেল, মাদাম লুইসেল ওটা ফেরত দিতে যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিল। কারণ তার মনে হচ্ছিল যে এই হারটা বোধহয় তার বান্ধবী ফোরস্টিয়ার চিনতে পারবে এবং হারটি চিনে গেলে সে কি না কি ভাবে যে হারটি বদলে দেওয়া হয়েছে, বা এটা ভেবে সে একটু ভয় পাচ্ছিল। মসিয়ে লুইসেল নির্বাক হয়ে গেল কেন? এই প্রসঙ্গটা ছিল যখন ওই যে জনশিক্ষা মন্ত্রীর নিমন্ত্রণপত্র সে মাদাম লুইসেলকে দেখায়, তখন মাদাম লুইসেল একটু দেখে এবং তারপরে হঠাৎ করে ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদতে থাকে। তো এই যে স্ত্রীকে হঠাৎ ফুঁপিয়ে কাঁদতে দেখে মসিয়ে লুইসেল নির্বাক হয়ে গেল। মানে সে হঠাৎ করে তাকে কাঁদতে দেখে বুঝতে পারছে না যে কি হলো? সে হঠাৎ করে কেন কান্না শুরু করেছে? হীরার নেকলেসটি কত ফ্রাঙ্ক দিয়ে কেনা হয়েছিল? এর মধ্যেই আমরা জেনে গেছি ৩৬,০০০ ফ্রাঙ্ক দিয়ে কেনা হয়েছিল। সুপ্রভাত জেনি বাক্যটিতে জেনি বলে কাকে সম্বোধন করা হয়েছে? মাদাম ফোরস্টিয়ারের ডাকনাম ছিল জেনি। তো এই যে অনেক বছর পরে যখন ফোরেস্টিয়ারের সাথে মাদাম লুইসেলের দেখা হয়, তখন মাদাম লুইসেল তাকে জেনি বলে ডাকে এবং ডাকনাম বা এই যে নিকনেম গুলো আমরা কিন্তু ঘনিষ্ঠ মানুষেরাই জানি। তো তখন ফোরেস্টার একটু অবাক হলো যে আমাকে এই নামে কে ডাকে? কারণ সে কিন্তু শুরুতে মাদাম লুইসেলকে একেবারেই চিনতে পারেনি। কারণ ১০ বছরের পরিশ্রমে তার চেহারা, স্বাস্থ্য, সৌন্দর্য সবই বদলে গেছে। এই কারণে সে চিনতে পারেনি। আর এইখানে আমরা ফোরেস্টারের ডাকনামটা জেনে যাই। যেরকম মাদাম লুইসেলের ডাকনাম ছিল মাতিল্ডা, সেরকম ফোরেস্টিয়ারের ডাকনাম ছিল জেনি। এবারে তোমাদের জন্য একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা খুঁজে বের করে আমাকে কমেন্টে জানাবে। এই যে নেকলেস গল্পে ২ ধরনের নাচের কথা আছে। একটা তো বল নাচ, বল নাচের অনুষ্ঠানই ছিল সেটা। সেই অনুষ্ঠানে মাদাম লুইসেল, মিস্টার লুইসেল বেড়াতে যায় এবং ওই অনুষ্ঠানে গিয়ে তার পোশাক, তার গহনা সব মিলিয়ে তাকে অপরূপ সুন্দরী লাগছিল এবং তারও খুব ভালো লাগছিল। মাতিল্ডাও ভীষণ আনন্দিত ছিলেন ঐদিন যে তার সৌন্দর্যের প্রশংসা করছে সবাই। তো তার ইচ্ছা করছিল যে অনেক পুরুষের সাথে একটা বিশেষ নাচ আছে, সেই নাচটা তার নাচতে ইচ্ছা করছিল। সেই নাচটার নাম কি? তোমাদের কি কারো মনে আছে? যদি মনে না থাকে তাহলে বই খুঁজে বের করো এবং আমাকে জানাও যে ওই বিশেষ নাচটা কি? যে নাচটা
মাদাম লুইসেলের নাচতে ইচ্ছা হয়েছিল। প্রশ্নটা এজন্যই করা যে আমি চাই যে তোমরা শুধু ভিডিওর উপরে ডিপেন্ড না করে বা গাইডের উপর ডিপেন্ড না করে মূল বইটা একটু দেখো, একটু লাইনগুলো পড়ো। তাতে তোমাদের অনেক বেশি উপকার হবে মূল এইচএসসি পরীক্ষার জন্য এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট সবকিছুতেই তোমরা ভালো করবে যদি তোমরা মূল গল্পটি পড়ো। তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। ভালো থেকো সবাই। ধন্যবাদ।